এটা আমাদের দুই দিকই দরকার। আমাদের আহ, নিজেদের লেখালেখি যখন আমরা নিজেরা লিখবো সেক্ষেত্রে আমাদের দরকার। আবার যখন আমরা পরীক্ষার জন্য এটা আমাদের দরকার। ঠিক আছে। পাংচুয়েশন সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা আছে যে পাংচুয়েশন অনেক ধরনের হয়ে থাকে। আচ্ছা, আমি তোমাদেরকে একটু আনমিউট করে দিলে তোমরা একটু আমার প্রশ্নের উত্তর দিতে পারো। আচ্ছা, তো আমি তোমাদেরকে তোমাদের নিজেদেরকে আমি আনমিউট করেছি, বা তোমরা নিজেরা নিজেদেরকে আনমিউট করার সেই সুযোগ রয়েছে, সেটা আমি করে দিয়েছি যাতে তোমরা আমার প্রশ্নের উত্তর দিতে পারো। আচ্ছা। আচ্ছা। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? জি। আচ্ছা, দেখো আমাদের পাংচুয়েশন অনেক ধরনের পাংচুয়েশন আছে। হুম, হুম, অনেক ধরনের পাংচুয়েশন ব্যবহার আমরা দেখি। তো সব পাংচুয়েশন কিন্তু আমাদের জানার দরকার নাই, কারণ সব পাংচুয়েশন, যদিও অনেক ধরনের পাংচুয়েশন বা থেকে থাকে আমাদের গ্রামারে বা বাংলাতে বা ইংলিশে, দুই ভাষাতেই অনেক ধরনের পাংচুয়েশন আছে। বাট সব পাংচুয়েশন কিন্তু ব্যবহৃত হয় না, বা অ্যাভেলেবল সেগুলোর ব্যবহার আমরা দেখি না। কিছু কিছু পাংচুয়েশন তো জাস্ট মনে হয় নামেই পাংচুয়েশন, এগুলোর ব্যবহার জীবনে কখনো দেখা যায় না, এরকম অনেক আমরা দেখি। তো সেখান থেকে সাধারণত গুরুত্বপূর্ণ যে পাংচুয়েশন গুলো, যেগুলো আমরা আমাদের নিজেদের লেখালেখিতেও ব্যবহার করি, আবার হচ্ছে যে আমাদের আহ পরীক্ষার ক্ষেত্রে আশের এবং তাসের যেটা, আহ, তাসের যদি সিলেবাস চেঞ্জ হয়, আই মিন যে এনসিটিভি থেকে যে সিলেবাস দেওয়া আছে সেটাও যদি ফলো করা হয়, তাহলে সেখানে অবশ্যই পাংচুয়েশন এবং থাকবে। হ্যাঁ? তো সেক্ষেত্রে পরীক্ষার জন্য আমাদের সব জানার দরকার নাই, বা নিজেদের ব্যবহারের জন্য সব জানার দরকার নেই। যেগুলো আমাদের অহরহ আসে বা পরীক্ষায় যেগুলো সাধারণত এসে থাকে, আমরা সেগুলো আপাতত দেখি। ধরো এখানে কিছু পাংচুয়েশন আমি এখানে এনেছি: ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, কমা, সেমিকোলন, ইনভার্টেড কমা, অ্যাপোস্ট্রফি। তোমরা কি এই চিহ্নগুলো চেনো? এই পাংচুয়েশন গুলো তোমরা চেনো কিনা? আহ, আচ্ছা, যাই হোক, এগুলো তোমাদের অনেকেই পরিচিত, মোটামুটি সবারই পরিচিত। অল্প কিছু বিষয় আছে যেগুলো হয়তো বা তোমাদের কাছে, অনেকের কাছে নতুন লাগতে পারে, যেমন তাসের কাছে মানে অ্যাপোস্ট্রফিটা আবার কি স্যার, বা ইনভার্টেড কমা এটা কি। অনেকে চিনতে পারে, আবার অনেকের কাছে এটা আহ এই মনে হতে পারে। বা সেমিকোলন কোনটা, কোলন এবং সেমিকোলনের মধ্যে অনেকের মধ্যে একটু আহ কনফিউশন থাকে অনেকের মধ্যে, এই বিষয়টা থাকতে পারে। যাই হোক, আজকে আমি সহজ তিনটা পাংচুয়েশনের ব্যবহার, যেটা মোটামুটি তোমরাও জানো, আমি জাস্ট তোমাদের ধারণার মধ্যে, নলেজের মধ্যে আনতে চাই। সহজ তিনটা পাংচুয়েশন আমাদের: ফুল স্টপের, কোয়েশ্চেন মার্কের এবং এক্সক্লেমেশন মার্কের। এই প্রথম সহজগুলো কেন আনলাম, কারণ এগুলো আলোচনা মোটামুটি আমাদের আগে হয়েছে। বিশেষ করে আমরা যখন সেন্টেন্সের আলোচনা করেছিলাম, সেন্টেন্সের ধরন, আমি এটা আমার মনে আছে আশের ক্লাসে এবং ক্লাসের ক্লাসে, দুই ক্লাসে আমি মোটামুটি সেন্টেন্সের ধরন নিয়ে আলোচনা করেছি। আমাদের যে মিনিং বা মিনিং এর উপর ভিত্তি করে যে আমাদের সেন্টেন্স পাঁচ প্রকার, এই পাঁচ প্রকার সেন্টেন্স আমরা মোটামুটি আলোচনা করেছি। তোমাদের কি মনে আছে? আমার দেয় নাই। জি, জি। হ্যাঁ, যেমন অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, আর হচ্ছে আমাদের এক্সক্লামেটরি। এই পাঁচ ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার কিরকম হয়, এগুলোর ধরন কিরকম হয়, এবং এগুলোর চেঞ্জও আমরা মোটামুটি দেখেছি। ঠিক আছে, তো এই বিষয়গুলোর সাথে আমরা পরিচিত। তাই এই সহজগুলো দিয়ে আমি আজকে একটু তোমাদের একটু দেখাতে চাই সহজ বিষয়গুলো। আর আমাদের এগুলো পড়ানো তারপর হচ্ছে না। হ্যাঁ। আমাদেরকে তো তাসেতে পড়ানো হয়েছে না আর কি, আশেরে তো আপনি শুরু করেন না এখন কনসেশন। আসে রে, জি আসের মোবাইল খেলার ছাড়া দেখি না। আমি ক্লাসে পড়ানো করছি, ক্লাসে ক্লাসে। জি জি, আচ্ছা।
কোচিং আর কি হয় না? কোচিং এ না, আমি ক্লাসের কথা বলছি। ক্লাসে পড়িয়েছিলাম তো, যেহেতু পড়িয়েছি কিছুটা টুকটাক ধারণা তো থাকার কথা, তাই না? জি। হ্যাঁ, হ্যাঁ, সেগুলো আমি আবার পড়াবো, অবশ্যই কোচিং এ আবার পড়াবো। কিন্তু জাস্ট যেহেতু পড়িয়েছি টুকটাক একটা ধারণা তো থাকার কথা, তাই না? সেটা আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা। তো সাধারণত আমি আজকে দেখবো আমাদের কোন কোন জায়গায় ফুল স্টপ ইউজ হয়, কোন কোন জায়গায় কোয়েশ্চেন মার্ক বা ইন প্রশ্নবোধক চিহ্ন ইউজ হয়, এবং কোন কোন জায়গায় আমাদের এক্সক্লেমেশন মার্ক বা বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করা হয়। ঠিক আছে, চলো আমরা এগুলো একটু দেখি। প্রথমে আমরা দেখি ফুল স্টপ। ফুল স্টপ তো চিহ্ন নাকি, দেখতে কিরকম? হ্যাঁ, এই হচ্ছে আমাদের ফুল স্টপ বা ডট যেটাকে আমরা বলে থাকি। হ্যাঁ, আর বাংলাতে ফুল স্টপের বিপরীতে বাংলা ভাষায় কি ইউজ করা হয় বলতে পারো কেউ? দাড়ি। দাড়ি। দাড়ি, দাড়ি, হ্যাঁ, দাড়ি। আচ্ছা। তো এই ফুল স্টপের ব্যবহার আমরা জানি, এটা খুবই সহজ একটা ব্যবহার, এবং এটা সর্বজনীন ব্যবহার। হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রেই 90 90% ক্ষেত্রেই আমাদের পাংচুয়েশনের মধ্যে 90% ক্ষেত্রে আমরা ফুল স্টপের ব্যবহার করে থাকি। ঠিক আছে। তো এত সহজ ব্যবহারটাও দেখা যায় যে তোমরা ভুল করে আসো। হ্যাঁ, বিশেষ করে আসের যারা পরীক্ষায় তোমাদের এই সহজ এই ফুল স্টপের যে একটা ব্যবহার, সেই ফুল স্টপটা তোমার জায়গা মতো দিতে পারো নাই, এই ভুলটা তোমরা করেছো। এটা খুবই কি বলবো, এটা বেদনাদায়ক বিষয়। হুম। যে তোমরা আসলে উঠে গেছো, আসলে ফুল স্টপটা কোথায় ঠিক মতো বসাতে হবে সেটা আসলে ধরতে পারোনি। আচ্ছা, যাই হোক, যা হওয়ার হয়েছে। আমরা সামনে লক্ষ্য করি, সামনে যেন এরকম ভুলটা না হয়। আমরা প্রথমে দেখি সাধারণত কোন কোন বা কি ধরনের সেন্টেন্সে বা কোন কোন জায়গায় আমাদের ফুল স্টপ হয়ে থাকে। প্রথমে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমরা কি অ্যাসার্টিভ সেন্টেন্স চেনো? হ্যাঁ, অবশ্যই চিনতে হবে, কারণ আমি অ্যাসার্টিভ সেন্টেন্স পড়িয়েছি। তারপর হচ্ছে ইম্পারেটিভ। তোমরা কি ইম্পারেটিভ চেনো? বলবো না কিছু। আরেকটা অবজেক্টিভ। ঠিক আছে, অবজেক্টিভ তো চেনো, তাই তো? জি। আচ্ছা। তো এই তিন ধরনের যে বাক্য, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ আর অবজেক্টিভ, এই তিন ধরনের বাক্য বা তিন ধরনের সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। কি বসে? ফুল স্টপ। যদি এটার নাম হলো তো ফুল স্টপ, আমরা এটাকে বিভিন্ন নামে ডাকি, কেউ বলি ফুল স্টপ, কেউ বলি পুল স্টপ। হ্যাঁ, আরো কত ধরনের নাম আমরা দিয়ে বলে থাকি। হ্যাঁ, বা অনেকে আছো এটার নাম যে ফুল স্টপ, এটাও হয়তো বা এই প্রথম দেখেছো, হতে পারে। হ্যাঁ, যদি আমি ক্লাসে আলোচনা করে না থাকি আর কি। অনেকে বা ক্লাসে না থেকে থাকলে অনেকের কাছে মনে হতে পারে এটার নাম যে ফুল স্টপ, এটাও হয়তো বা অনেকের জানা নাও থাকতে পারে। কারণ স্বাভাবিক, আমরা এটা বিভিন্ন নামে আমরা জানি কোনটাকে ফুল স্টপ বলে, বাট এটার নাম যে ফুল স্টপ, এটা আমরা অনেকে জানি না। অনেকে হয়তো বা ফুল স্টপ বলেছি, অনেকে ফুল স্টপ, আমি নিজেও তো ফুল স্টপ শিখেছিলাম ছোটবেলায়। এরকম আর কি। তো যাই হোক, তো এখানে আমি তিনটা এক্সাম্পল এনেছি। তোমরা আমাকে বলো তো এই তিনটা এক্সাম্পল মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা? ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা? দ্বিতীয় সেন্টেন্স। হুম? দ্বিতীয় বাক্যটা, তাই তো? কেন? কেন এটা আমাদের ইম্পারেটিভ হচ্ছে, একটু আমাকে একটু এক্সপ্লেন করো তো। হ্যাঁ। শুরুতে বারবার শুরুতেই verb। ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের যদি শুরুতেই ভার্ব থাকে, শুরুতে ভার্ব অথবা নেভার অথবা ডু নট বা ডোন্ট অথবা প্লিজ অথবা লেট, হ্যাঁ, এগুলো দিয়ে যদি আমাদের বাক্যটা শুরু হয়, সাধারণত ওটা আমাদের ইম্পারেটিভ বাক্য হয়ে থাকে। হ্যাঁ। আর ইম্পারেটিভ সেন্টেন্স যেখানে শেষ, ইম্পারেটিভ সেন্টেন্স যদি শেষ যেখানে শেষ হবে, এর শেষে আমাদের কি বসবে? ফুল স্টপ। তাই এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে আমরা কি দিয়েছি? ফুল স্টপ দিয়েছি। আচ্ছা, এখন
আমাকে বলো তো, এই তিনটা বাক্যের মধ্যে একটা দুইটা তো চলে গেলো, 1 নম্বর আর 3 নম্বর যে দুইটা বাক্য রয়েছে, 1 নম্বর আর 3 নম্বর, এই দুইটার মধ্যে অবজেক্টিভ সেন্টেন্স কোনটা? অবজেক্টিভ 3 নাম্বারটা। নাম্বারটা মেল তিন নম্বর অ্যাব্রেসিভ। সহজেই বুঝতে পারছি, কারণ অবজেক্টিভ সেন্টেন্সের শুরুতে কি থাকে? মে থাকে, আমরা এটা খুব পড়েছিলাম। অবজেক্টিভ সেন্টেন্সের শুরুতে কি থাকে? মে থাকে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব বসে থাকে, বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম বসে থাকে, এটা আমরা পড়েছি। তো ঠিক এখানে দেখো আমাদের অবজেক্টিভ সেন্টেন্সের শেষেও কি বসছে? এই যে অবজেক্টিভ সেন্টেন্স পেয়েছি, এবং অবজেক্টিভ সেন্টেন্সের শেষে, অবজেক্টিভের শেষে আমরা ফুল স্টপ ইউজ করেছি, ফুল স্টপ ইউজ করেছি। তারপর দেখো আমাদের একটা বাক্য বাকি রয়ে গেছে, তাহলে এই বাক্যটা কি হবে? অ্যাসার্টিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা আমাদের এসআর নাকি অবজেক্টিভ? অ্যাসার্টিভ। কেন এটা অ্যাসার্টিভ? এটা কেন ইম্পারেটিভ নয়, বা এটা কেন অবজেক্টিভ নয়? এটা কেন অ্যাসার্টিভ? আমাকে একজন একটু বলো তো। সাধারণ বাক্য। সাধারণ বাক্য? আমি সেটা কিভাবে বুঝলাম যেটা সাধারণ বাক্য? শুরু করে ভার্ব, হ্যাঁ, হ্যাঁ, তারপর শুরু অবজেক্ট। তারপরে verb। যে হ্যাঁ, শুরুতে সাবজেক্ট বসছে, তারপর ভার্ব বসেছে। এটাই হচ্ছে আমাদের আমাদের মূল স্ট্রাকচার, মনে রাখতে হবে। হ্যাঁ, ধরো বিবৃতিমূলক, প্রশ্নবোধক, এই এই বিষয়গুলোর দ্বারা কিন্তু আমাদের সব সময় চেনা সম্ভব না। ধরো আমি বাক্যের অর্থটা যদি বুঝতে না পারি, আমি বাক্যের অর্থটাই জানি না, তাহলে এটা কি সাধারণ বাক্য আমি কিভাবে বুঝবো? হ্যাঁ, এরকম বিষয় না? তাই আমাদের স্ট্রাকচার মনে রাখতে হবে। যে আমাদের অ্যাসার্টিভ স্ট্রাকচার হচ্ছে শুরুতে সাবজেক্ট মানে বসবে, তারপর ভার্ব বসবে। শুরুতে, একদম শুরুতে সাবজেক্ট নাও বসবে, শুরুতে সাবজেক্টের পরিবর্তে অন্য কিছু বসতে পারে, বাট আমাদের সাবজেক্টের পরেই কিন্তু ভার্ব বসবে। ভার্ব সাবজেক্টের আগে আসবে না অ্যাসার্টিভে, এটা হচ্ছে কথা। আর ইন্টারগেটিভে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব থাকবে। ওই অক্সিলারির আগে ডব্লিউএইচ ওয়ার্ডও থাকতে পারে। আর হচ্ছে যে ইম্পারেটিভের শুরুতে যেটা বললাম, তো মেইন ভার্ব লেট, গো, লেট, অথবা নেভার, বা ডু নট প্লাস ভার্ব, অথবা প্লিজ প্লাস ভার্ব, এরকম থাকবে। আর অবজেক্টিভ আমরা দেখতেই পাচ্ছি, শুরুতে মে বসবে, ঠিক আছে, এবং শেষে মে প্লাস সাবজেক্ট প্লাস বেস ফর্ম বসবে, আমরা এটা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের টোটাল ফুল স্টপের কথা। হ্যাঁ, সাধারণত আমাদের এই জায়গাগুলোতে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অবজেক্টিভ সেন্টেন্স তোমরা একটু ভালো করে মনে রাখবে। অ্যাসার্টিভ, ইম্পারেটিভ আর অবজেক্টিভ সেন্টেন্স, এই 3 ধরনের বাক্যের পরে আমাদের কি বসে? ফুল স্টপ বসে, ঠিক আছে। আচ্ছা, তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমি অন্য আমার এর পরের স্লাইডে চলে যাচ্ছি। পিডিএফটা গ্রুপ। পিডিএফটা গ্রুপে দিলে ভালো হয়। হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা দেখি আমি শেয়ার করার চেষ্টা করব। আচ্ছা, তোমরা তারপর একটা ফুল নিয়ে রাখো, স্ক্রিনশট নিয়ে রাখো। আচ্ছা, হয়েছে? আচ্ছা। এবার আসো আমাদের পরের স্লাইডে, কোয়েশ্চেন মার্ক। তোমরা কোয়েশ্চেন মার্ক চেনো তো নাকি? প্রশ্নবোধক চিহ্ন আমরা জেনে থাকি। এটা খুব সহজ বিষয়, কোয়েশ্চেন মার্ক কোথায় বসে এটা জানাটা আমাদের জন্য খুবই সহজ বিষয়। যেহেতু নামটাই কোয়েশ্চেন, তাহলে কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরেই আমাদের কি বসবে? কোয়েশ্চেন মার্ক কোশ্চেন। বসবে, তাই না? হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে। হ্যাঁ, আমি একটু আগেই বলেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনবো। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের সাবজেক্টের আগে কি থাকে? অক্সিলারি ভার্ব। এই ধরো মূলত বাক্যটা হচ্ছে আই ক্যান ইন্টার দ্য রুম, আই ক্যান ইন্টার দ্য রুম, এখানে আমাদের সাবজেক্টের আগে কিন্তু অক্সিলারি ভার্ব বসেছে। তোমরা কি দেখতে পাচ্ছ সেটা? জি। তারপর এখানে হচ্ছে বাক্যটা হচ্ছে ইউ আর কলিং মি, এখানে আর ইউ, আরটা ইউ এর আগে চলে আসছে, আমাদের সাবজেক্টের আগে চলে আসছে, এবং তার আগে হচ্ছে গিয়ে আমাদের ডব্লিউএইচ ওয়ার্ড আছে। আমরা এই বিষয়গুলো অনেক আলোচনা করেছি, আমরা বিশেষ করে পরীক্ষার আগে। তারপর হচ্ছে যে তোমাদের ফাংশনাল ইংলিশে তাসের বিশেষ করে
আমরা এই বিষয়গুলো দেখেছি। সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসবে, এবং আমরা আমাদের চেঞ্জিং সেন্টেন্সে মানে বেসিকেও আমরা এই বিষয়গুলো দেখেছি, তাই না? বেসিক আলোচনা যখন করেছিলাম কিভাবে একটা অ্যাসার্টিভ কে ইন্টারগেটিভ বানাতে হয়, মনে আছে তোমাদের? তাসিওলারা, তোমাদের মনে আছে কিনা? আহ, আচ্ছা, যাই হোক, আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স আমরা যেহেতু দেখেছি যে সাবজেক্টের আগে অক্সিলারি বসানো হয়েছে, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসানো হয়েছে, এবং তার আগে ডব্লিউ শার্ট আছে, তাই আমরা শেষে বাক্যটা শেষে কি বসিয়ে দিব? কোয়েশ্চেন মার্ক বসিয়ে দিব। হুম, এটা খেয়াল রাখতে হবে আমাকে। আমাকে আমার প্রশ্নে কিন্তু, প্রশ্নে তো আমাকে প্রশ্নে খেয়াল করতে হবে। আমাদের প্রশ্ন বিভিন্ন আকারে আসতে পারে। প্রশ্ন আমার ডায়লগ আকারে আসতে পারে, প্রশ্ন আমার প্যাসেজ আকারে আসতে পারে। হ্যাঁ, বিভিন্ন ভাবে প্রশ্নটা হতে পারে। যেভাবে হোক আমি খেয়াল করব আমার বাক্যটায় হ্যাঁ সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আছে কিনা। হ্যাঁ, যদি এরকম আমরা দেখতে পারি এখানে সাবজেক্টের আগে অক্সিলারি ইউজ করা হয়েছে, তাহলে অবশ্যই আমি ওই বাক্যটার শেষে আমি প্রশ্নবোধক চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক বসাবো। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো এই অংশটা? জি। আচ্ছা, এটা আমরা আগেও পড়েছি, দেখেছি। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা দেখো এখানে, সেটা হচ্ছে যে আমরা কথা বলার সময় আমাদের অনেক সময় প্রশ্ন ডায়লগ আকারে আসতে পারে, অনেক ক্ষেত্রেই ডায়লগ আকারে আমাদের বা ন্যারেশন আকারে আমাদের পাংচুয়েশনে এসে থাকে। দুইটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দুইটা সিস্টেম। একটা হচ্ছে ডায়লগ আকারে এসে থাকে, আরেকটা হচ্ছে ন্যারেশন স্টাইলে, প্যাসেজে ন্যারেশন স্টাইলে এসে থাকে। এরকম ন্যারেশন ন্যারেশন জিনিসটাও যদি একটা ডায়লগই বলা যায়, ন্যারেশনটা একটা ডায়লগই, তবে ন্যারেশনটা হয় প্যাসেজ আকারে আর ডায়লগটা হয় ওয়ান লাইন, এক লাইন এক লাইন এক লাইন এভাবে আর কি। হ্যাঁ, যেভাবে তোমরা ডায়লগ লিখে থাকো বা হেওয়ার লিখে থাকো এভাবে হয়ে থাকে। তো যাই হোক, দেখো, যদি নেরেশন আকারে হোক বা ডায়লগ আকারে হোক, ডায়লগ বা নেরেশন যেটাই হোক, এটা হচ্ছে সাধারণত দুইজনের মধ্যে কথা হয় এরকমটা বোঝায়, তাই না? ধরো দুইজনের মধ্যে কথা হচ্ছে। আমরা অনেক সময় কি করি, কোনো প্রশ্নের উত্তরে বা কাউকে কোনো প্রশ্ন করতে গিয়ে বা তার উত্তরে কোনো কিছু বলতে গেলে আমরা কিন্তু অনেক সময় পুরো বাক্য না বলে সংক্ষেপে কোনো ওয়ার্ড ইউজ করি। যেমন, এই তুই কি যাবি না, অথবা হ্যাঁ। আমরা বা না বা হেতে কিন্তু উত্তর দিয়ে দিই অনেক সময়। হ্যাঁ, আহ, এরকমটা আমরা করে থাকি, করি কিনা? এখানে দেখো, এক্সাম্পলটা দেখলে তুমি বুঝতে পারবে যে উইল ইউ গো, স্যার, আসিফ, এখানে আসিফ আর হচ্ছে মাহমুদের মধ্যে কথা হচ্ছে মনে করো। তো আসিফ জিজ্ঞেস করেছে উইল ইউ গো, তুমি কি স্যার যাবে? কোশ্চেন মার্কের মধ্যে কি সাবজেক্টের আগে কি সবসময় অক্সিলারি ভার্ব বসবে? হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলো, আরেকবার বলো। মানে সাবজেক্টের আগে কি সবসময় কি অক্সিলারি ভার্ব বসবে কোশ্চেন মার্কের মধ্যে? হ্যাঁ, ইন্টারগেটিভ সেন্টেন্সে কোশ্চেন মার্ক না বিষয়টা, ইন্টারগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, যদি কোনো জায়গায় দেখো কোশ্চেন মার্ক আছে, তার মানে ওটা তো ইন্টারগেটিভ সেন্টেন্স। জি। ইন্টারগেটিভ সেন্টেন্সে মানে সাবজেক্টের আগে অক্সিলারি না বসালে ওটা ইন্টারগেটিভ সেন্টেন্স হবেই না। ইন্টারগেটিভ সেন্টেন্সের মূল মর্মার্থ বা মূল জিনিসই হচ্ছে এটা, যে সাবজেক্টের আগে অক্সিলারি থাকতে হবে। তবে ইয়ের ক্ষেত্রে ধরো আমাদের ডবলিচ কোয়েশ্চেন যদি হু হয়, হুম, ডবলিচ ওয়ার্ডটা যদি হয় কি হু, হ্যাঁ, এবং আরো দু একটা আছে, হ্যাঁ, যেগুলো নিজেরা সাবজেক্টের কাজ করে। নিজেরা সাবজেক্ট প্লাস হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ডের কাজ করে। হ্যাঁ, ওই কয়েকটার ক্ষেত্রে আমাদের ওইগুলোর আগে আমাদের ইয়ে আনতে হয় না, auxiliary আনতে হয় না, এগুলোর পরেই আমরা বসালেই হয়। যেমন হু ক্যান ডু দ্যাট, এখানে ক্যান হু বলার কোনো প্রয়োজন নাই, হু ক্যান ডু দ্যাট, হু এর সাথে সরাসরি বসালেই আমাদের এগুলা হয়ে যায়। এই কয়েকটা এক্সেপশনাল, এই কয়েকটা হচ্ছে ব্যতিক্রম। হ্যাঁ, আর বাকি সব ক্ষেত্রে সর্বদাই সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসাতে হবে, না হয় ইন্টারগেটিভ সেন্টেন্স হবে না। কথা বুঝতে পেরেছো? শুধু এটুকু মনে রাখো, আমাদের ডব্লিউএইচ ওয়ার্ড গুলোর মধ্যে যেই ডব্লিউএইচ ওয়ার্ড গুলো সাবজেক্ট হয় বাক্যে, যেই ডব্লিউএইচ ওয়ার্ড গুলো বাক্যে সাবজেক্ট হতে পারে, সেগুলোর পর সরাসরি ভার্ব বসিয়ে, সরাসরি মেইন ভার্ব বা অক্সিলারি ভার্ব তুমি যাই বসাও, সরাসরি ভার্ব বসিয়ে ইন্টারগেটিভ বাক্য তৈরি করা যায়। কিন্তু ওইগুলো ছাড়া, ওই সকল ডব্লিউএইচ ওয়ার্ড ছাড়া যেগুলো সাবজেক্ট হতে পারে, ওইগুলো ছাড়া অন্য কোনো ক্ষেত্রেই তুমি সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব না বসালে তোমার ইন্টারগেটিভ সেন্টেন্স হবে না। আমি কথাটা ক্লিয়ার করতে পেরেছি?
জি। আচ্ছা, তো এখানে দেখো, যখন আমাদের ডায়লগ আকারে আহ, কথা থাকবে, অনেক সময় উত্তরে শুধু আমরা ডব্লিউএইচ ওয়ার্ড ইউজ করা হতে পারে এরকম। হুম। যেমন সে বললো কি, আসিফ জিজ্ঞেস করলো, উইল ইউ গো, তুমি কি যাবে, তুমি কি যাবে? আর মাহমুদ বলল, কোথায়? আমরা কি এরকমটা বলে থাকি কিনা, আমরা আমাদের নিজেদের কথাবার্তায় বলি না? হ্যাঁ। ধরো কেউ জিজ্ঞেস করলো, আহ তুমি কি ভাত খেয়েছো? সে বললো না। আমি জিজ্ঞেস করলাম কেন? আমি তো জিজ্ঞেস করতে পারতাম তুমি কেন ভাত খাওনি, আমি ফুল বাক্য বা পরিপূর্ণ বাক্য না বলে আমি জিজ্ঞেস করলাম কি, কেন? এরকমটা আমরা করে থাকি। ঠিক ডায়লগ আকারেও, ডায়লগে যেহেতু একটা ইনফর্মাল স্টেট, তাই সেক্ষেত্রে এরকমটা হয়ে থাকে। তো যদি দেখো শুধুমাত্র ডব্লিউএইচ ওয়ার্ড দিয়েই জিজ্ঞেস করা হয়েছে, এখানে ফুল বাক্য ইউজ করা হয় নাই, বা ফুল বাক্য ইউজ করলে ওটা অন্য বাক্য, ওটা আমাদের ইন্টারগেটিভ না। হম সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের ওই ডব্লিউএইচ ওয়ার্ডটার পরেই আমাদের কি বসবে, ডব্লিউএইচ ওয়ার্ডটার পরে আমাদের কি বসবে, কোয়েশ্চেন মার্ক বসবে। আমি কি তোমাদের কথাটা ক্লিয়ার করতে পেরেছি কিনা, জি। আমাকে একটু জানাও। জি। আচ্ছা, তো আমরা এই দুইটা জায়গায় দেখলাম আমাদের কোশ্চেন মার্ক ইউজ হচ্ছে। একটা হচ্ছে যে আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স ফুল আকারে যখন থাকে, ফুল বাক্য ক্ষেত্রে, ফুল বাক্যের শেষে। আবার ইন্টারগেটিভ এর ক্ষেত্রে আমাদের অনেক সময় ডব্লিউএইচ ওয়ার্ড, শুধুমাত্র ডব্লিউএইচ ওয়ার্ড ইউজ করে উত্তর দেয়া বা জিজ্ঞেস করার ক্ষেত্রে আমরা সেই ডব্লিউএইচ ওয়ার্ডটার পরে আমরা কি ইউজ করব, কোশ্চেন মার্ক ইউজ করব। আচ্ছা, গেল এটা। আমরা এবার আসো আমাদের লাস্ট স্লাইডে আমরা চলে যাই আজকের। আচ্ছা, সেটা হচ্ছে এক্সক্লেমেশন মার্ক। আচ্ছা, এই হচ্ছে আমাদের এক্সক্লেমেশন মার্ক। তোমরা কি এক্সক্লেমেশন মার্ক চেনো? অবশ্যই চিনবে, কারণ আমরা এগুলো আলোচনা হয়েছে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সে। আমরা দেখেছি এক্সক্লামেটরি সেন্টেন্সে শেষে আমাদের এক্সক্লেমেশন মার্ক হয়ে থাকে আমাদের দুইটা জায়গায়, শুধুমাত্র খুব সহজ কথা, আমাদের দুইটা জায়গায় আমাদের এক্সক্লেমেশন মার্ক হয়ে থাকে। দুইটা জায়গায়। একটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে, আর একটা হচ্ছে যে ইন্টারজেকশনের শেষে। দুইটা জায়গায়, একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে, আর একটা হচ্ছে কি ইন্টারজেকশনের শেষে। যদিও ইন্টারজেকশন যুক্ত বাক্যটাকে এক্সক্লামেটরি বলা হয়ে থাকে, তবুও ওই বাক্যের ইন্টারজেকশন যুক্ত এক্সক্লামেটরি বাক্যের শেষে এক্সক্লামেশন চিহ্ন বসে না, বরং ইন্টারজেকশনের পরেই এক্সক্লামেশন চিহ্নটা বসে। এগুলো আমরা ক্লাসেও আলোচনা করেছি, তোমাদের কারোর মনে আছে কিনা বিষয়টা? এক্সক্লামেটরি আলোচনা আমরা এগুলো আলোচনা করেছি। দেখো এখানে আমাদের হোয়াট বা হাউ দিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্সটা হয়েছে, হোয়াট বা হাউ ইউজ করে। তো এই জন্য আমাদের এক্সক্লামেশন চিহ্নটা কোথায় বসছে, শেষে বসেছে, শেষে বসছে। এইগুলো আমাদের এই এক্সক্লামেটরি সেন্টেন্স গুলো ইন্টারজেকশন দিয়ে হয়নি, ইন্টারজেকশন দিয়ে হয়নি, বরং হোয়াট বা হাউ দিয়ে হয়েছে, হোয়াট বা হাউ দিয়ে হয়েছে। তো যদি দেখো কোনো এক্সক্লামেটরি সেন্টেন্স হোয়াট বা হাউ দিয়ে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের আহ শেষে হবে আমাদের এক্সক্লেমেশন মার্কটা বা বিস্ময়বোধক চিহ্নটা। কিন্তু 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 এখানে দুইটা কথা আছে, দেখো। যদি আমাদের ইন্টারজেকশন দিয়ে হয় এক্সক্লেমেটরি সেন্টেন্সটা ইন্টারজেকশন দিয়ে হয়, সেখানে দুইটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে ইন্টারজেকশনের পরে আমাদের এক্সক্লেমেশন মার্ক বসবে, আর পুরো বাক্যটার শেষে আমাদের ফুল স্টপ বসবে। তোমরা কি দুইটা বিষয় লক্ষ্য করেছো কিনা আমাকে একটু বলো তো। জি। দেখো আমাদের যদি হোয়াট বা হাউ দিয়ে হয়, এক্ষেত্রে আমাদের কোনো কথা নাই, আমাদের বাক্যের শেষে, শুধুমাত্র বাক্যের শেষে আমাদের এক্সক্লেমেশন, এখানে আর কোনো কথা নেই। কিন্তু আমাদের যদি ইন্টারজেকশন দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স করা হয়, ইন্টারজেকশন ইউজ করে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স করা হয়, তাহলে অবশ্যই মনে রাখতে হবে ইন্টারজেকশনটার পরে বসবে এক্সক্লেমেশন মার্ক।
এই যে এলাস ইন্টারজেকশন, এরপরে এক্সক্লেমেশন মার্ক বসছে, ব্রাভো, শাবাশ, ইন্টারজেকশন, তারপরে আমাদের এক্সক্লেমেশন মার্কটা বসেছে। তোমরা কি এই দুইটা বিষয় লক্ষ্য করেছো? জি আরেকটা কথা, কিন্তু পুরো বাক্যটা শেষ হয়েছে কি, এলাস আই লস্ট মাই পার্স, এখানে এসে কিন্তু আমাদের বাক্যটা শেষ হয়েছে। বাক্যের শেষে কি হয়েছে দেখো, বাক্যের শেষে কিন্তু আমাদের ফুল স্টপ হয়েছে। ব্রাভো দিয়ে বাক্যটা শুরু হলেও ইউ ডিফিটেড হাসিনা, তোমরা হাসিনাকে পরাজিত করেছো, এখানে হাসিনা বাক্যটার শেষে কিন্তু আমাদের ফুল স্টপ হয়েছে। এটা মাথায় রাখতে হবে যে এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি আমাদের ইন্টারজেকশন দিয়ে হয়, তাহলে ইন্টারজেকশনের পরে হবে আমাদের এক্সক্লামেশন মার্ক, কিন্তু বাক্যটার শেষে, পুরো বাক্যের শেষে আমাদের হবে কি, ফুল স্টপ। এই কথাটাকে আমি ক্লিয়ার করতে পেরেছি? জি আচ্ছা, তোমাদের আর কারো কোনো কনফিউশন আছে এই বিষয়গুলো সম্পর্কে? একটু আমাকে একটু বলো যে স্যার এই বিষয়টা একটু বুঝতে পারছি না, আরেকবার যদি বলতেন। আছে? স্যার ইন্টারজেকশনটা একটু বলুন। ইন্টারজেকশনটা কি? আমাদের ইন্টারজেকশন হচ্ছে আমাদের পার্সিভ স্পিচের একটা প্রকার। আমাদের পার্সিভ স্পিচ 8 প্রকার না? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে ধরো আমরা আমাদের আবেগ সূচক যে শব্দগুলো আমাদের মুখ দিয়ে বের হয় কোনো আবেগিক অবস্থায়, কোনো বিস্ময়বোধক অবস্থায়, এরকম কোন জায়গায়, হ্যাঁ, সেটা হোক ইমোশনাল হতে পারে, সেটা সারপ্রাইজ হতে পারে, সেটা কষ্ট হতে পারে, সেটা সুখ হতে পারে, সুখ দুঃখ, এরকম এই সুখ প্রকাশকারী বা দুঃখ প্রকাশকারী বা আমাদের বিস্ময় প্রকাশকারী যে শব্দ, হ্যাঁ, আমাদের মুখ দিয়ে বের হয়ে যায়, এগুলো যেমন ধরো তুমি কষ্ট পেলে উফ, যে উফ করেছো, এই উফটাই কিন্তু ইন্টারজেকশন। ধরো তুমি কোন একটা সুন্দর জিনিস দেখেছো, মানে তুমি দেখে অবাক হয়েছো, ওয়াও, এটা মানে এটা অবাক হয়ে তোমার অটোমেটিক তোমার মধ্যে বের হয়েছে ওয়াও, এটাই হচ্ছে ইন্টারজেকশন। এটা হচ্ছে তোমার বিস্ময় প্রকাশ করছে এই শব্দটা। আর উফ যে করলা, এটা তোমার কষ্ট প্রকাশ করছে এই শব্দটা। ঠিক আছে? তারপর ধরো তুমি আহ ধরো কোনো ভালো একটা কিছু হয়েছে, ইয়ে, লাফ দিয়ে উঠলো ইয়ে বলে, ওয়াও, তারপর হচ্ছে ধর হুররে, আমরা জিতে গেছি, এরকম। তো এই যে এটা তোমার আনন্দ প্রকাশ করছে, হ্যাঁ। স্যার তো এই যে আমাদের, হ্যাঁ হ্যাঁ, কিছু বলছো কেউ? স্যার ভিডিওগুলো কি দেওয়া যাবে গ্রুপে? আমার ক্লাসগুলো ভিডিও করা হয়েছে কিনা এটা আমি, ভিডিও তো আমার হাতে নাই, ভিডিওটা হচ্ছে ইয়ার কাছে, ক্লাসের ভিডিও এগুলো হচ্ছে যে হুজুরের কাছে। তোমরা একটু হুজুরকে একটু নক দিতে পারো, আমি হুজুরকে বলছি যে আমার ক্লাসগুলো ভিডিও হয়েছে কিনা, হ্যাঁ, থাকলে যেন তোমাদেরকে দিয়ে দেয়, আমি বলতে পারবো। তো এখন হুজুর, তোমরা ইন্টারজেকশনটা চিনতে পেরেছো কিনা আমাকে একটু বলো তো, কে প্রশ্ন করেছিল ইন্টারজেকশন সম্পর্কে? জি, জি স্যার। হ্যাঁ, এই যে স্যার এখানে এলাস, এলাস মানে হচ্ছে হায় হায়, কষ্ট দুঃখ বোঝায়, হায় 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 রে, এরকম আর কি। আর ব্রাভো মানে হচ্ছে সাব্বাস, আমরা কাউকে ধরো উৎসাহ দিই, সাব্বাস বেটা, বাঘের বাচ্চা, হ্যাঁ, এরকম। তো এখানে ব্রাভো হচ্ছে সাব্বাস। তো এগুলো আমাদের আবেগ প্রকাশী বা আমাদের কাউকে উৎসাহ দেওয়ার জন্য এই শব্দটা আমরা ইউজ করে থাকি ইন্টারজেকশন হিসেবে, এবং দুঃখ প্রকাশ করার জন্য আমরা এলাস ইউজ করে থাকি। ঠিক আছে? এরকম আরো অনেক ইন্টারজেকশন আছে। স্যার আর কি আছে তোমাদের? তোমাদের আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আবেগিক শব্দ বাদে অন্য কোনো শব্দের মধ্যে কি এক্সক্লেমেশন মার্ক বসবো? হ্যাঁ, আবেগ আসলে সব বিষয়গুলো আমাদের, আমরা সেটা আমাদের ইয়ে বলি, আহ আমরা আমাদের সেটা দুঃখ বলি বা সুখ বলি বা আনন্দ বলি বা ওটা আমাদের বিস্ময় বলি বা আমাদের আর কি বলি, বা কাউকে উৎসাহ দেওয়া বলি, সব বিষয়গুলোর মধ্যে কিন্তু একটা আবেগ থাকে। হ্যাঁ, সবগুলোই কিন্তু আবেগের মধ্যে পড়ে। দুঃখটাও একটা আবেগ, সুখটাও একটা আবেগ, বিস্ময়টাও কিন্তু একটা আবেগ। হ্যাঁ, আবেগ একটা একটা সাধারণ একটা শব্দ না, আবেগের মধ্যে সবগুলোই পড়ে। হ্যাঁ, এই জন্য বলে থাকে, এই জন্য কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আবেগসূচক বাক্য বলে, হ্যাঁ, বা বিস্ময়বোধক বাক্য বা আবেগসূচক বলে থাকে। তো এই সবগুলো কিন্তু আবেগের মধ্যে পড়ে। ঠিক আছে? স্যার হ্যাঁ, এই জন্য বলা যেতে পারে যে আবেগসূচক যে কোনো ওয়ার্ডের শেষে আমাদের ইন্টারজেকশন হিসেবে ধরা হয় আবেগসূচক যে কোনো শব্দকে, এরকম আর কি। জি স্যার, এই যে কোরআন শরীফের মধ্যে যে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এটারে বাংলা অর্থের মধ্যে নিলে ওরা যে এই যে এক্সক্লেমেশন মার্ক দেয়,
হ্যাঁ, বুঝলাম না। ও কোরআন আচ্ছা শরীফের আচ্ছা, মধ্যে হ্যাঁ হ্যাঁ, বুঝতে কি যেটা পেরেছি। অনেকে কি করে, অনেকে অনেক জায়গায় এটা ইউজ করে যে আহ, কাউকে সম্বোধন করার ক্ষেত্রে, হুম, এই যে সম্বোধন মানে কাউকে ডাকা, এই মুসলমানরা অথবা এই আসিফ, এই আমরা এরকম সম্বোধন করি না, কাউকে ডাকি না। জি হ্যাঁ, সম্বোধন করার ক্ষেত্রে অনেক জায়গায় আমরা বা অনেকে আমাদের এক্সক্লেমেশন মার্ক ইউজ করে থাকি, বাট মূলত ওখানে এক্সক্লেমেশন মার্ক না, ওখানে হবে মূলত কমা। এই বিষয়গুলো আমরা কমার আলোচনায় আসবে ইনশাল্লাহ। তোমাদের এই বিষয়গুলো কমার আলোচনা আসবে, আমি সেগুলো আলোচনা করবো। জি আর কোনো প্রশ্ন আছে কারোর? আছে কারোর প্রশ্ন? ঠিক আছে, তাহলে যদি না থাকে তাহলে আজকে আমি এখানে তোমাদের ছাড়ছি। তোমরা তাহলে ভালো